নমস্কার, বাংলা স্ফিয়ার শুরু করছি। আপ কি বার 400 পার। অলরেডি আমাদের শুনতে শুনতে বেশ একটা আমাদের অভ্যেস হয়ে গেছে। যত দিন যাবে শুনতে শুনতে আমরা একেবারে ক্লান্ত বোধ করব। 400-র মধ্যে বিজেপি একাই 370, বাকি শরিকেরা 20 × 30। অন্তত নরেন্দ্র মোদীর এটাই হিসেব, এবং সেই হিসেবে তিনি প্রথম লোকসভায় বলেছিলেন। তারপর থেকে যা হয়, তিনি কিছু মুখ থেকে বলে ফেললে সেটাই তো বিজেপি দলে বেদবাক্য হয়ে যায়। অতএব এটাই এখন হয়ে দাঁড়িয়েছে বিজেপির স্লোগান। দেখুন, এটা জুমলা না বাস্তব? সত্যিভাবে একেবারে সত্যি করে বলছি, আমি নানাভাবে পারমুটেশন কম্বিনেশন করে দেখলাম। নাম্বারস আর সিম্পলি নট অ্যাডিং আপ। কোনোভাবেই 370-এ পৌঁছতে পারছি না। দেখুন, আমাদের দেশে একার মুড়োদে 400 পার করেছিলেন একমাত্র রাজীব গান্ধী 1984 নির্বাচনে। নেহেরু পারেননি, ইন্দিরা গান্ধীও পারেননি। তবে হ্যাঁ, কংগ্রেস একক ক্ষমতায় 350 আসন পেয়েছে বারংবার। 52-এ পেয়েছে, 57-এ পেয়েছে, 62-তে পেয়েছে, 71-এ পেয়েছে, 80-তে পেয়েছে। মোদি যদি সত্যি এই আপাত অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে কিন্তু তিনি নেহেরুর রেকর্ড স্পর্শ করবেন। ইজিয়ার সেড দ্যান ডান। অঙ্কের হিসেবে আমি একটু পরে আসছি। তার আগে আমি একথা অকপটে স্বীকার করি যে স্লোগান হিসেবে আপ কি বার 400 পার অবশ্যই খুব জুৎসই। বিশেষ করে ভোটের আগে সাইকোলজিক্যাল যুদ্ধে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করার জন্য। আমরা যখন বহুদিন আগে ক্রিকেটের কমেন্ট্রি শুনতাম হিন্দিতে, তখন হিন্দি ভাষ্যকাররা একটা শব্দবন্ধ ব্যবহার করতেন। আমার এখানে সেটা ব্যবহার করতে ইচ্ছে করছে, মনোবৈজ্ঞানিক দাবাও। অর্থাৎ মানসিক যুদ্ধ বলুন, স্নায়ুর যুদ্ধ বলুন, এটা যেমন ক্রিকেটের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে, যে কোনো সম্মুখ সমরের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার প্লেজ এ ভেরি ভাইটাল পার্ট। এতে কোনো সন্দেহ নেই। এবং সবাই তো জানি আমরা যে ভালোবাসা এবং যুদ্ধে আনফেয়ার বলে কিছু হয় না। যত দিন যাচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে এই যে মনোবৈজ্ঞানিক যুদ্ধ বলুন আর যে নামেই ডাকুন, তার গুরুত্ব কিন্তু বাড়ছে। এই বস্তুটা আদতে কি? গোদা বাংলায় যদি বলতে হয়, তাহলে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা মাফিক প্রচার, যা একদিকে যেমন তোমার শত্রুদের স্নায়ুর চাপ বাড়িয়ে দেবে, অন্যদিকে তেমনি আমজনতার সুপ্ত আবেগ খুঁচিয়ে দিয়ে, তার দৈনন্দিন সমস্যাকে ভুলিয়ে দিয়ে তাকে সাময়িকভাবে আবিষ্ট করে রাখবে বিশ্বাসের মায়াজালে। সমুদ্রের জলরাশি দেখে নবকুমারের যা মনে হয়েছিল, ভোটারেরও যেন প্রচারের শেষে ঠিক তেমনটাই মনে হয়। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। অন্যভাবে বলতে গেলে একে আপনারা পারসেপশন তৈরির লীলা খেলাও বলতে পারেন। পারসেপশনের সঙ্গে বাস্তবতার সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক থাকে না, কেননা পারসেপশন বস্তুটি হচ্ছে ইন্দ্রিয়জাত উপলব্ধি, জ্ঞান অথবা কাণ্ডজ্ঞান জাত নয়। ধারণার সঙ্গে ঘটনার তাই আদৌ কোনো আত্মীয়তা নেই। কিন্তু যখন এই দুয়ের মধ্যে যুদ্ধ হয়,
আমরা অনেক সময় দেখেছি পারসেপশন উইন্স, রিয়ালিটি গেটস ডিফিটেড। আবার এই পারসেপশন তৈরির যে রাজনীতি, তার একটা অন্যতম হাতিয়ার হলো অপটিক্স। কেউ কেউ বলেন এটা হচ্ছে পলিটিক্স অফ অপটিক্স। হিন্দিতে যাকে বলে দিখাওয়া, অর্থাৎ পহলে দর্শনধারী, তারপরে হচ্ছে উসকি বাদ গুণ বিচারী। যা দেখাবে, যা শোনাবে, জনতা জনার্দন তাকেই বিশ্বাস করবে, তাতেই হাততালি দেবে, ধন্য করবে। এক বাক্যে সকলকে ভারতবর্ষে একথা স্বীকার করতে হবে যে নরেন্দ্র মোদী ইজ এ মাস্টার অফ পলিটিক্স like of which India has not seen before. দেখুন, এটা অনেক কারণে সম্ভব হয়েছে। আমি যদি তার মধ্যে যাই তাহলে যে কথা বলতে বসেছি সেটা বলাই হবে না, কিন্তু সেটা একটু আতলামির চর্চা হয়ে যাবে বলে আমি সেটা এখন অ্যাভয়েডই করছি। পরে যদি কখনো অবকাশ হয় তাহলে আমি এই পারসেপশনের পলিটিক্স আর পলিটিক্স অফ অপটিক্স এই নিয়ে বিস্তারিত কথা বলতে চাই, এবং হাউ ইট হ্যাজ ইভলভড ইন ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড হাউ ইট এফেক্টস পপুলার ওপিনিয়ন, তাও নিয়েও দু চার কথা বলার কথা আমি ভাবছি। দেখুন, নরেন্দ্র মোদী যে ব্র্যান্ডের রাজনীতি করেন, আমাদের ভারতবাসীর কাছে সেটা কিন্তু সম্পূর্ণ অপরিচিত, অভিনব কিছুই নয়। আমি অতীতেও আমার একাধিক ভিডিওতে বলেছি, আপনাদের যদি খেয়াল থাকে, যে এই যে রাজনীতি, যেখানে নেতা স্বর্গ, নেতা ধর্ম, নেতা হি পরমং তপ, এটা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে প্রথম আমদানি করেছিলেন ইন্দিরা গান্ধী। তিনিই প্রথম দেখিয়েছিলেন যে একটা দল শুধু একজন নেতাকে দেখিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জনতাকে উদ্বেল করে দিতে পারে। অর্থাৎ দল চুলোই যাক, দলের আঞ্চলিক নেতারা চুলোই যাক, বাকি সব চাকর বাকরের মতো থাকবে। I will directly establish a covenant with the electorate. ইন্দিরা গান্ধী সেই টেমপ্লেটটা নরেন্দ্র মোদী গত 10 বছর ধরে অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু কোথায় তিনি ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিলেন? এই যে ব্যক্তিকেন্দ্রিক নেতা সর্বস্ব রাজনীতি করতে গিয়ে ইন্দিরা গান্ধী কিন্তু একবার মাত্র কামাল করতে পেরেছিলেন, সেটা 1971-এর ভোটে। তারপরে 1977-এ তাকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। তারপরে 1980 সালে ফিরে এসেছিলেন, সেটা অন্য কথা। কিন্তু নরেন্দ্র মোদী এই ব্র্যান্ডের রাজনীতি করে উপর্যুপরি দুটো নির্বাচনে বিজেপিকে এমন সাফল্য এনে দিয়েছেন যে তারই উপর ভিত্তি করে আমরা যেন অলমোস্ট অভ্যেস করতে শুরু করেছি যে পশ্চিমবঙ্গে একদা বামফ্রন্টের মতো, এখন তৃণমূল কংগ্রেসের মতো, দিল্লিতেও সেই আদ্যিকালের কংগ্রেস শাসনের মতো বিজেপি শাসন চলছে তো চলছেই। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, নরেন্দ্র মোদীর এবার যে সর্বশেষ 3টে বিধানসভার নির্বাচন হলো, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে, প্রতিটা জায়গায় নরেন্দ্র মোদী যে মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে ছত্তিশগড় হলে রমন সিং, মধ্যপ্রদেশ হলে শিবরাজ চৌহান, রাজস্থান হলে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, এরা সবাই বসেছিলেন। কিন্তু মধ্যপ্রদেশে তিনি
মামা চৌহানের নামই করলেন না। দলের যে পোস্টার হয়েছিল তাতে শিবরাজ সিং চৌহানের ছবিই ছিল না। বসুন্ধরার রাজে একেবারে স্পিকটি নট হয়ে ডেফ অ্যান্ড ডাম সোসাইটির মতো মোদির উপস্থিতিতে মঞ্চে বসেছিলেন। আর রমন সিংয়ের রেফারেন্স তিনি দু একবার দিয়েছিলেন বটে, কিন্তু সেটা তার মুখ্যমন্ত্রিত্বকালের। বিজেপি নেতা হিসেবে তার স্টেচার বা সাফল্যের কাহিনী তিনি শোনাননি। আর তারপরে এই 3 রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে যাদেরকে তিনি মনোনীত করলেন এবং যেভাবে নাটকীয়ভাবে তাদের নাম ঘোষণা করা হলো, তার থেকে একটাই বার্তা পৌঁছয়, সেটা হচ্ছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় তো বটেই, মোদি হ্যায় তো और किसी का जरूरत नहीं है। এই যে উপর্যুপরি সাফল্য, এখানে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীকে একেবারে 5 গোলে হারিয়ে বসে আছেন। একটা সরকার 10 বছর ক্ষমতায় থাকার পরেও যখন আবার তৃতীয়বারের জন্য সরকারে আসবেই এইরকম একটা আবহাওয়া ভোটের বল গড়ানোর অনেক আগে থেকেই গোটা দেশব্যাপী তৈরি হয়ে যায়, তখন বুঝতে হবে যে এই যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ নরেন্দ্র মোদী, তিনি এমন একজন ব্যক্তি হিসেবে, কাল্ট ফিগার হিসেবে আজকে ভারতবর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যে তিনি বিশ্বাস করেন এবং তার দলের লোকেরাও বিশ্বাস করেন যে ওই নরেন্দ্র মোদী তাকে পার করিয়ে দেবে। রাখলে রাখবেন মোদী, মারলে তিনিই মারবেন। দেখুন, দলকে পাশ কাটিয়ে দলের নেতাদের একেবারে চাকর বাকর বানিয়ে এই ধরনের রাজনীতি করে ইন্দিরা গান্ধী কিন্তু কংগ্রেসের সর্বনাশ ডেকে এনেছিলেন। কংগ্রেসের ভিতরে তার আগে পর্যন্ত একটা অভ্যন্তরীণ গণতন্ত্র বলে বস্তু ছিল। ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নীতি ও কর্মসূচি নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হতো। আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্তে দল উপনীত হতো। ইন্দিরা গান্ধী যে মুহূর্তে কংগ্রেস ওয়ার্কিং কমিটিটাকে তার ব্যক্তিগত চাপরাশি দিয়ে ভরিয়ে দিলেন এবং নির্বাচনের পাট চুকিয়ে দিলেন, তার পরিণতি আজকে তার নাতির আমলে কি হয়েছে আমরা সবাই সেটা চাক্ষুষ করছি। একইভাবে নরেন্দ্র মোদীর অবর্তমানে বা অনুপস্থিতিতে বিজেপিরও একই হাল হবে কিনা সেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। তবে এই মুহূর্তে যতক্ষণ ঘোড়া বাজি জিতছে ততক্ষণ তাকে নিয়ে প্রশ্ন করার হিম্মতই কেউ দেখায় না। ইন্দিরার জমানাতেও কেউ দেখাতো না, বর্তমান জমানাতেও কেউ দেখায় না। আর লং টার্মে দলের ক্ষতি হবে কি না হবে সে তো অনেক দূরের ব্যাপার। উই উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন ইট কামস। আপাতত जो जीता वही सिकंदर। जीता तो नरेंद्र मोदी, जिताया नरेंद्र मोदी, फिर वही सिकंदर, पीरियड। এবার আসি, মানলাম উপর্যুপরি তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়ার জায়গায় বিজেপি হয়তো আছে, কিন্তু বিজেপি একা 370, বাকিরা 30, দুয়ে মিলে 400, এই অঙ্ক আমার মাথায় কিছুতেই ঢুকছে না।
আমি দেখুন গত কয়েকদিন ধরে আমি অঙ্কে কাঁচা, এটা ঠিক, নানা রকম পারমুটেশন কম্বিনেশন করে 2014, 2019 এই রাজ্যভিত্তিক ভোটের ফলাফল দেখে আমি বুঝেই উঠতে পারছি না যে এই মুহূর্তে বিজেপির যে 303টি আসন আছে, সেখান থেকে 370 মানে আরও 67টা আসনের অ্যাডিশন, সেই আসনগুলো কোথা থেকে আসবে? মঙ্গল গ্রহ থেকে তো অবশ্যই আসবে না, চন্দ্রযানও পাঠিয়ে দেবে না। তাহলে এই যে একটা গ্যাস বেলুন, ট্রায়াল বেলুন, যাই বলুন না কেন, হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে, তার ভিত্তিটা কি? দেখুন 2014 বলুন, 2019 বলুন, বিজেপির জেতার একটা মস্ত বড় লক্ষণ হলো যেসব রাজ্যে বিজেপি জিতেছে সেখানে সেই জয়টা একেবারে প্রলয়ঙ্করী চেহারা নিয়েছে। ঠিক যেমন গতকাল রাতে জলপাইগুড়ির টর্নাডোর মতো। বেশিক্ষণ স্থায়ী হয় না টর্নাডো, কিন্তু 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে 300 কিলোমিটার বেগে প্রায় 30 কিলোমিটার অবধি জায়গা তছনছ করে শেষ করে দিতে পারে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তাদের শক্ত ঘাঁটিগুলিতে একেবারে টর্নাডো বইয়ে দিয়েছে 2014 সালে, 2019 সালে। এখনো পর্যন্ত ক্ষতের নিরাময় কেউ করতে পারেনি। দেখুন, যেদিকে তাকাবেন দক্ষিণ ভারত বাদ দিলে সর্বত্রই দেখবেন বিজেপি। যেমন ধরুন অরুণাচলে দুটোই বিজেপি, বিহারে 40টা সিটের মধ্যে 39টা এনডিএ, গুজরাটে 26-এ 26, হরিয়ানায় 10-এ 10, হিমাচলে 4-এ 4, কর্ণাটকে 28-এ 26, রাজস্থানে 25-এ 25, ত্রিপুরায় 2-এ 2, দিল্লিতে 7-এ 7, ঝাড়খণ্ডে 14-এ 13, ছত্তিশগড়ে 11-এ 9, উত্তরাখণ্ডে 5-এ 5। কোনো জায়গা রেখেছে কি বিরোধীদের জন্য? উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপি 64টি আসনে জিতেছিল। সেই ভোটে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির ঐক্য হওয়ায় তারা 15টি আসন বার করে নিতে পেরেছিল। 80-র মধ্যে 64 ইজ এ ভেরি ভেরি হাই পার্সেন্টেজ। বেড়ে 70 হবে, 72 হবে। তেমনি আবার এই যে রাজ্যগুলোতে বিজেপি ধুয়ে মুছে বিরোধীদের সাফ করে দিয়েছে, 2014-র ভেলকি 2019-এ যার পুনরাবৃত্তি হয়েছে, 2024-এ তা হবে কিনা সেই গ্যারান্টি দিচ্ছে কে? অন্তত 2টি রাজ্যে যে হবে না তার স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। এই 2টি রাজ্যের মধ্যে একটি হলো মহারাষ্ট্র, অন্যটি হলো বিহার। মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে 41টা আসনে 2019-এ এনডিএ জিতেছিল। এই 41টা জিততে পেরেছিল বিজেপি অবিভক্ত শিবসেনার সঙ্গে জোট করে। সেই ছবিটা এখন সম্পূর্ণ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। কিন্তু মহারাষ্ট্রের গ্রাউন্ড রিপোর্ট যা, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে
বেঈমানদের বিরুদ্ধে একটা সহানুভূতির ভোট 2024-এ অন্তত শিবসেনার উদ্ধব ঠাকরে এবং এই বৃদ্ধ বয়সে তার পিঠে ছুরিকাঘাত করার জন্য ভ্রাতুষ্পুত্র অজিত পাওয়ারের বিরুদ্ধেও কিন্তু এনসিপির যেটা বনেদি ভোট সেটা থাকবে। এনসিপি, কংগ্রেস, উদ্ধব মিললে যে কোয়ালিশনটা হয় সেই কোয়ালিশন এনডিএকে এবার 48-এর মধ্যে 41 কিছুতেই পেতে দেবে না। 2 নম্বর প্রবলেম এরিয়া ইজ বিহার। গতবার 40টার মধ্যে 39টা এনডিএ জিতেছিল, তার মধ্যে 16টি আসন ছিল জনতা দল ইউনাইটেডের। 5 বছর পরে আজ বিহারের রাজনীতিতে সবচেয়ে ধিকৃত, তিরস্কৃত এবং মানুষের মন থেকে নির্বাসিত কোনো দল যদি থাকে তাহলে সেটা নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। অনেকে মনে করেছিলেন যে বিজেপি গতবারের তুলনায় নীতিশকে এবার কম আসন দেবে, কিন্তু সেটা তারা করতে পারেননি। নীতিশ হয়তো সেই শর্তেই আবার এনডিএতে ফিরে গেছেন যে না, আমাকে আমার যা লোকসভার আসন ছিল সেটাই আমাকে ছেড়ে দিতে হবে। ফলে তিনি 16টি নিয়েছেন এবং ওই 16টিতে ইউপিএর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই 16টি কেন্দ্রেই আরজেডি। আমাকে যদি জিজ্ঞেস করেন ভারতবর্ষের রাজনীতিতে লম্বা রেসের ঘোড়া হিসেবে ভবিষ্যতের কাকে আপনি সবার আগে রাখবেন, আমি তাহলে তেজস্বী যাদবের নাম করব। তেজস্বী বাবার মতো বক্তা হওয়ার ক্ষমতা আছে, তার সাংগঠনিক ক্ষমতা আছে, পরিশ্রম করার মতো বয়স আছে। সব মিলিয়ে তেজস্বী যাদব বিহারে আজ একটা ফ্যাক্টর। অতএব 39টা 39-এ রাখা বিজেপির পক্ষে বিহারে নেক্সট টু ইম্পসিবল। এরপরে আসুন দক্ষিণ ভারতে। এই আসন সংখ্যা বাড়িয়ে যদি 67টা প্লাস করতে হয়, তার মানে দাঁড়াবে অন্তত দক্ষিণে বিজেপিকে গতবারের তুলনায় ভালো ফল করতে হবে। সেখানেও সমস্যা হিসেবে দেখা দেবে কর্ণাটক, যে কর্ণাটকে বিজেপি গতবার ওই একই 26টার মধ্যে 25টা আসনে জিতেছিল। এবার কর্ণাটকে কংগ্রেস সরকার সিদ্ধারামাইয়ার অনেক জনমুখী প্রকল্প তিনি চালু করেছেন। জেডিএসের সঙ্গে বিজেপির এবার সন্ধি হওয়ায় হাসান এবং ওই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ভোট জেডিএস এবার পাবে না। সুতরাং যে অঙ্কে বিজেপি গতবার কর্ণাটকে প্রায় সবকটি আসনে জিতে বসেছিল, এবার তার সম্ভাবনা আমি দেখছি না। বাকি রইল তামিলনাড়ুতে যথাপূর্বং তথাপরং। 38টার মধ্যে 37টা জিতেছিল ইউপিএ, একটা এআইএডিএমকে। ওই একটা আসন মেরে কেটে এআইএডিএমকের বদলে বিজেপি পেলেও পেতে পারে। কেরলে 20টি আসনের মধ্যে একটি আসনে অনেকে বলছে বেড়ালের ভাগ্যে এবার শিকে ছিটতে পারে রামেশ্বরম বা তিরুবনন্তপুরম, কিন্তু এর বাইরে আমি কিছু দেখছি না। এর বাইরে যদি বিজেপিকে খুব ভালো ফল করে সংখ্যা বাড়াতে হয়, তাহলে উত্তরপ্রদেশে
80-র মধ্যে যে 64টাকে ছিল, সেই 64 থেকে সংখ্যাটাকে 75, 76, 77-এ নিয়ে আসতে হবে। 10-12টা সিটের। আসামে বাড়াতে হবে সামান্য যেটুকু এখনো বাকি আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে কামাল দেখাতে হবে। 18 on paper for BJP is a very, very substantial number as far as Bengal is concerned. Still, here the game is open. আগামীকাল পশ্চিমবঙ্গের পটচিত্র সার্বিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে দিন যত এগোবে তত আরও যতটা বাড়িতে বসে গভীরে যাওয়া যায় ততটা গভীরে গিয়ে ভোট নিয়ে আমার যতটুকু ধ্যান ধারণা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।